বন্ধুরা পুনরায় বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। হ্যাঁ, 2024 সালে আমরা জিতেছিলাম হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ এবং 2025 সালের আজকের দিনে অর্থাৎ 9 মার্চে কিন্তু আমরা জিতলাম হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেই চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা কিন্তু লাস্ট জিতেছিলাম হচ্ছে 2013 সালে। দীর্ঘ 12 বছরের অপেক্ষার পর কিন্তু আমরা পুনরায় চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করতে পারলাম বা চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জিততে পারলাম। তো বন্ধুরা এই বর্তমানে 2024-25 কিন্তু ভারতের হচ্ছে গোল্ডেন পিরিয়ড চলছে ক্রিকেটে। এটা কিন্তু কোনো মতেই আপনারা অস্বীকার করতে পারবেন না। বর্তমানে কিন্তু মানে অস্ট্রেলিয়ার যে গোল্ডেন পিরিয়ড চলছিল সেই গোল্ডেন পিরিয়ড কিন্তু বর্তমানে সেই রকমভাবে গোল্ডেন পিরিয়ড কিন্তু চলছে হচ্ছে আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবং বন্ধুরা ভারতীয় ক্রিকেট বোর্ড বর্তমানে এমনভাবে খেলছেন যে একটাও ম্যাচ একটা সিরিজে হারেনি বা একটাও ম্যাচ কিন্তু এই সিরিজে হারেনি। তার আগে আপনারা দেখবেন 2024 সালে টি20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু একটাও ম্যাচ হারেনি ভারতীয় ক্রিকেট দল। তো ভারতীয় ক্রিকেট দল এখন বর্তমানে এত আত্মবিশ্বাস হয়ে গেছে যে ভাই সামনে যেই আসুক আমরা ভয় পাই না, আমরা সবাইকে একদম উড়িয়ে দেবো। তো যাই হোক, তো আমরা কিন্তু আজকের ম্যাচে অর্থাৎ ফাইনাল ম্যাচে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে আমরা কিন্তু গতবারের শোধ অর্থাৎ 2019-এর শোধ কিন্তু আমরা নিলাম, সেমিফাইনালের শোধ। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড কিন্তু প্রথমে টস জেতে এবং টস জিতে কিন্তু তারা ব্যাটিং চুজ করে। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট ধরতে আসে উইল ইয়ং এবং রচিন রবীন্দ্রা। তোমাদের রচিন রবীন্দ্রার ব্যাপারে আগে বলি, 29 বলে 37 রান করেছেন, 4টি 4 ও একটা কিন্তু 6 মেরেছেন। তো বন্ধুরা এখানে কিন্তু রচিন রবীন্দ্রা বন্ধুরা অসাধারণ খেলছিলেন এবং ভারতীয় রক্ত তো ভালো খেলবেই ক্রিকেট। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তিনি মানে সত্যিই ভালো খেলছিলেন। এখানে রচিন রবীন্দ্রা কিন্তু ভাগ্য খুব ভালো ছিল যে আপনার প্রথমে কিন্তু একটা ক্যাচ হয়েছিল কেএল রাহুলের হাতে, বরুণ চক্রবর্তী করেছিল ওই ক্যাচটা কিন্তু ক্যাচ অর্থাৎ ব্যাটে লাগেনি, ওইটা হোয়াইট বল হয়েছে। এবং তার পরের বলেই কিন্তু আবার উনি 6 মারতে গিয়েছিলেন কিন্তু শ্রেয়স আয়ার কিন্তু একটা ক্যাচ মিস করলেন। ওই ক্যাচটা কিন্তু অতটা সোজা ছিল না, ক্যাচটা কিন্তু তিনি মিস করলেন। কিন্তু তারপর তাকে কে আউট করলেন? কুলদীপ যাদব কিন্তু তাকে আউট করলেন। একদম বোল্ড অসাধারণ গুগলি, তার স্পেলের কিন্তু একদম প্রথমেই কিন্তু অসাধারণ গুগলি করেন। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কুলদীপকে বসানো উচিত, বর্তমানে আশদীপ সিংকে খেলানো উচিত। তো তিনি প্রমাণ করে দিলেন না ভাই আমি খেলবো, আমি ম্যাচ জেতাবো ভারতকে। এবং বন্ধুরা উইল ইয়ং এর উইকেটটা কিন্তু নেন বরুণ চক্রবর্তী কিন্তু বন্ধুরা অসাধারণ একজন স্পিনার, বর্তমানে অসাধারণ খেলছেন। কুলচা আগে ছিল হচ্ছে কুলচা মানে কুলদীপ যাদব আর হচ্ছে চাহাল ছিল, এখন কুলচা মানে কুলদীপ যাদব আর হচ্ছে বরুণ চক্রবর্তী। তো এই দুজন কিন্তু ভালো বিশাল বল করছেন বর্তমানে, বিশেষ করে বন্ধুরা কুলদীপ যাদব এবং আপনার বরুণ চক্রবর্তীর বন্ধুরা বিশেষ করে আপনার গুগলিগুলো অসাধারণ। আপনি একটা জিনিস দেখবেন যে উইল ইয়ংকে কিন্তু এলবিডব্লিউ করেন হচ্ছে বরুণ চক্রবর্তী। এখানে কিন্তু 7 ওভারের মধ্যেই কিন্তু তারা হাফ সেঞ্চুরি করে ফেলেছিল, অর্থাৎ নিউজিল্যান্ড কিন্তু 50 রান কিন্তু 7 ওভারেই করে ফেলেছিল। তো কি তারা ভালো টাচে লাগছিল এবং ওইখান থেকে কিন্তু অসাধারণ একটা গুগলি দেন এবং একদম দিশাহারা হয়ে একদিন উইল ইয়ং কিন্তু এলবিডব্লিউ হয়ে যান। এবং তারপরে কিন্তু বন্ধুরা কেন উইলিয়ামসন আসেন। নিউজিল্যান্ডে কিন্তু মেরুদণ্ড, ব্যাটিংয়ে মেরুদণ্ড আমাদের যেমন বিরাট কোহলি, রোহিত শর্মারা, সেরকম কিন্তু মেরুদণ্ড হচ্ছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তো কেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেটটা কিন্তু নিয়ে নেন আমাদের কুলদীপ যাদব। বন্ধুরা কুলদীপ যাদব কিন্তু অসাধারণ একটা বল করেন এবং উনি কিন্তু নিজে বল করে আবার নিজেই কিন্তু তার ডান সাইডে গিয়ে, তিনি কিন্তু লেফটি, তার ডান সাইডে গিয়ে ক্যাচ ধরা কিন্তু অত সোজা না বন্ধুরা। তো তিনি কিন্তু অসাধারণ ফিল্ডিং করেছেন এবং অসাধারণ কিন্তু বল করেছেন। এবং বন্ধুরা গেলেন ফিলিপস কিন্তু 52 বলে 34 রান করেছেন, 2টো 4 মেরেছেন, ওই একটা 6 মেরেছেন। এই ব্যক্তিটা যদি টিকে থাকতো তাহলে বন্ধুরা অনেক রান যেত, কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী থাকতে কি এটা কোনোদিন সম্ভব হয়? বরুণ চক্রবর্তী বন্ধুরা অসাধারণ একটা গুগলি দেন, একদম তিনি পড়তেই পারেননি, একদম বলটা এমনভাবে ভিতরে ঢোকে ওই কোনো ব্যাটসম্যান সেই বল খেলতেই পারবে না। তো অসাধারণ একদম বোল্ট আউট করে দেন। তারপরে বন্ধুরা মাইকেল ব্রাসেল, এই প্লেয়ারটা কিন্তু অনেক ভালো খেলেছেন, তিনি 40 বলে 53 রান করেছেন, 3টে 4 মেরেছেন এবং 2টো কিন্তু 6 মেরেছেন। মিশেল সান্তনার এখানে কিন্তু বিরাট কোহলি একটা রান আউট তিনি করে ফেলেন। এবং বন্ধুরা নাথন স্মিথ এখানে আসেন, একজন নতুন প্লেয়ার হিসেবে আসেন, কিন্তু তিনি কিছুই করতে পারেননি। তো ভারতীয় বোলারদের আমি আগেই বলে দিয়েছি স্পিনারদের, কিন্তু ফাস্ট বোলারদের ক্ষেত্রে একটু বলি। মোহাম্মদ শামি বন্ধুরা 9 ওভারে 74 রান, হ্যাঁ ঠিক শুনছেন, 74 রান কিন্তু মোহাম্মদ শামি দিয়েছেন। এটা কিন্তু বিশাল একটা ইকোনমি। এটা বিশেষ করে ওয়ানডেতে বন্ধুরা 74 রান ভারতীয় বোলার হিসেবে এটা কিন্তু অনেকটাই। তো মোহাম্মদ শামি কিন্তু প্রথম উইকেট তিনি রচিন রবীন্দ্রকে নিতে পারতেন, তিনি কিন্তু পুনরায় ক্যাচ মিস করলেন রচিন রবীন্দ্র। তো তাকে কিন্তু বর্তমানে তার ফিল্ডিংয়ের উপর অনেকটা কাজ করতে হবে এবং বোলিংয়ের উপর। এবং বন্ধুরা হার্দিক পান্ডিয়া 3 ওভারে 30 রান খেয়েছেন, অনেকটা রান খেয়েছেন। বরুণ চক্রবর্তী কিন্তু 10 ওভারে 45 রান দিয়ে 2টো উইকেট, আমি বরুণ চক্রবর্তীর কথা আগে বলে রেখেছি। এবং কুলদীপ যাদবের কথা বন্ধুরা 10 ওভারে 44 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন। এই দুজনের কথা তো একদম আগে বলা হয়ে গেছে। তারপরে বন্ধুরা আকশা প্যাটেল 8 ওভারে 29 রান দিয়ে, মাত্র 29 রান দিয়ে একটা উইকেট নেননি, কিন্তু তিনি ইকোনমিক্যাল কিন্তু বোলিং করেছেন। এবং তারপর হচ্ছে রবীন্দ্র জাদেজা বন্ধুরা 10 ওভারে 30 রান দিয়ে, এই রবীন্দ্র জাদেজা এই প্লেয়ারটা বন্ধুরা ইকোনমিও কমায় এবং গুরুত্বপূর্ণ উইকেটগুলোও কিন্তু অসাধারণভাবে নিয়ে নেয়। একদম একটাই আউট করেছেন, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু নেন।
ভারতের। এবং কিন্তু এখানে নিউজিল্যান্ড কিন্তু টেনে হিস্ট্রি কিন্তু 50 ওভারে 251 রান করেন, 7 উইকেটে বিনিময়ে এবং 252 রানে কিন্তু টার্গেট দেয়। এই ম্যাচে কিন্তু এটা কিন্তু একটা ফাইটিং স্কোর ছিল এবং এটা কিন্তু চ্যালেঞ্জিং স্কোর, এটা কিন্তু একটা কঠিন স্কোর। তো এখানে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আমরা জানি যে রোহিত শর্মা এবং শুভমান গিল কিন্তু এখানে ব্যাট ধরতে আসে। প্রথমে রোহিত শর্মা অর্থাৎ ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন আসেন। তো বন্ধুরা এখানে কিন্তু রোহিত শর্মা 83 বলে 76 রানের একটা দুর্ধংস ইনিংস খেলেন। তিনি কিন্তু 4 মারেন 7টা এবং 6 মারেন কিন্তু 3টে। বন্ধুরা রোহিত শর্মা যে ফুল শটগুলো মেরেছেন এবং যেভাবে তিনি মেরেছেন লেগ সাইডে, অসাধারণ রোহিত শর্মা যেভাবে খেলছিলেন। তারপরে বন্ধুরা শুভমান গিল কিন্তু 31 রান করেন এবং 50 বলে কিন্তু 31 রান করেন। একটু ফাস্ট খেলতে পারতেন শুভমান গিল, ঠিক আছে কোনো ব্যাপার না, একটি 6 মেরেছেন। কিন্তু এখানে আমি রোহিত শর্মার ব্যাপারে একটু বলে রাখি, রোহিত শর্মা বন্ধুরা একটু টিকে যদি খেলতেন না তাহলে যে ওনার কতগুলো 100 হতো, তার কেরিয়ারে কিন্তু আরও 10-15টা 100 আরও এক্সট্রা হতো। তো তিনি যদি একটু টিকে খেলতেন, এই ম্যাচেও কিন্তু রচিন রবীন্দ্রার ওই মুহূর্তে কেন যে 6 মারতে যেতে হবে, উনি 6 মারতে গিয়েছেন এবং উইকেট কিপার কিন্তু আউট করে দিয়েছে। তো তারপরে কিন্তু বন্ধুরা বিরাট কোহলি এখানে 1 রানই করতে পেরেছেন, দুর্ভাগ্যজনক তো পাশে একদম আমাদের মাইকেল ব্রাসেল কিন্তু তাকে একদম এলপিডব্লিউ করে দিয়েছেন। তো কিছু করার নেই, বড় ম্যাচে একটু খারাপ খেলেছেন, কিন্তু আপনারা কেউ রোস্ট করবেন না। তিনি বিরাট কোহলি একজন গোট প্লেয়ার, তিনি কিন্তু আমরা সবাই জানি গত ইনিংসগুলোতে অসাধারণ খেলেছেন। তো তাকে নিয়ে আপাতত কিছু বলবেন না, এটা হতেই পারে। এবং তারপরে বন্ধুরা শ্রেয়াস আয়ার, বন্ধুরা আমি বলবো শ্রেয়াস আয়ার কিন্তু একটা দুর্ধংস ইনিংস খেলেছেন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু 48 রান করেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে, 62 বলে 2টো 4 এবং 2টো 6। বন্ধুরা বিশেষ করে গেলেন ফিলিপসকে যে সুইপটা মারেন লেগ সাইডে, মানে অসাধারণ একদম লেগ সাইডে মানে বসে পড়ে ওইভাবে সুইপ মারা একজন স্পিনারকে, তাও দুবাইয়ের ওই স্লো পিচে অত বড় মাঠে কিন্তু একটা বিশাল ব্যাপার। আর তাছাড়া গুরুত্বপূর্ণ একটা ইনিংস কিন্তু আমাদের শ্রেয়াস আয়ার খেলেছেন। এবং তারপরে বন্ধুরা আকশা প্যাটেল আজকে তেমন ভালো খেলতে পারেননি, 29 রান করেছেন, 40 বলে 1টি 4 1টি 6 পেয়েছেন। আকশা প্যাটেলের বন্ধুরা ওই শটটা আমার মনে হয় না খেলা উচিত ছিল, ওখানে যদি উনি টিকে থাকতেন তাহলে উনি ম্যাচ জিতে বের করতে পারতেন। তো বন্ধুরা তারপরে কেএল রাহুল 33 বলে 34 রান করেন এবং 1টি 4 1টি 6 মারেন। কেএল রাহুল একদম ম্যাচ শেষ করা পর্যন্ত আউট হননি। আমাদের হার্দিক পান্ডিয়া কিন্তু বন্ধুরা 18 বলে 18 করেন, স্টেটে কিন্তু অসাধারণ একটা 6 মারেন হার্দিক পান্ডিয়া, মানে একটা 6 একটা 4 করেন। আর বন্ধুরা হার্দিক পান্ডিয়া যদি ঠিকই থাকতো তাহলে হয়তো আরও 5 বল আগে কিন্তু খেলাটা শেষ হয়ে যেত। কিন্তু যাই হোক হার্দিক পান্ডিয়া একদম একটা ফুল শট মারতে গিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি একদম ব্যাটটা দাঁড় করে দিয়েছিলেন, ফলে কাইল জেমিনসন কিন্তু তার ক্যাচটা নিয়ে নেন। এবং তারপরে রবীন্দ্র জাদেজা বন্ধুরা এখানে কিন্তু 6 বলে 9 রান করেন এবং 1টি 4। এই 1টি 4 হচ্ছে উইনিং শট, ওই লেগ সাইডে উইনিং শটটা তিনি পিক আপ করে যেভাবে তুলে দিয়েছেন, অর্থাৎ ফ্লিক করে পিক আপ করে, যাই হোক ওইভাবে তিনি তুলে দিয়েছেন, অসাধারণ সত্যি অসাধারণ। কিন্তু আমাদের রবীন্দ্র জাদেজা ওইটা মেরেছেন একদম উইনিং শট। এটা কিন্তু বারবার দেখানো হবে টিভিতে, যতদিন ক্রিকেট থাকবে ততদিন কিন্তু এই উইনিং শটটা অর্থাৎ রবীন্দ্র জাদেজার এই উইনিং চারটা কিন্তু দেখানো হবে। তারপরে কিন্তু ভারতীয় দলরা 254 রান করেন, 49 ওভারে খেলা শেষ হয়ে যায় 6 উইকেটে বিনিময়ে, এবং কিন্তু ওখানে ভারতীয় ক্রিকেট দল জিতে যায়। অর্থাৎ দীর্ঘ 12 বছরের অপেক্ষা সম্পূর্ণ হলো ভারতের, অর্থাৎ 2025 সালে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা জয়ী লাভ করলাম। এবং আমরা আশা করি যে ভারতীয় ক্রিকেট দল যেন এইভাবেই ভবিষ্যতে 2027 সালের ওয়ার্ল্ড কাপটা জিতে যায়। তো যাই হোক ওইটা অনেক দূরের কথা, কিন্তু এখানে আমি নিউজিল্যান্ডের বলাররা তারাও ভালো বল করেছে, একদম লাস্ট পর্যন্ত কিন্তু নিয়ে গিয়েছেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপ্টেন হচ্ছে স্যাতনার কিন্তু এখানে অনেকটা ভালো বল করেছেন, তিনি 10 ওভারে 46 রান 2টো উইকেট। এবং বন্ধুরা মাইকেল ব্রাসেল 10 ওভারে 28 রান দিয়ে 2টো উইকেট, এই ব্যক্তিটা কিন্তু খুব ভালো বল করেছেন। রচিন রবীন্দ্র 10 ওভারে 47 রান দিয়ে 1টি উইকেট। এই রচিন রবীন্দ্র বন্ধুরা অসাধারণ একজন, আমার মনে হয় ভবিষ্যতে একজন অসাধারণ একজন অলরাউন্ডার কিন্তু হবেন। এখানেও ভারত কিন্তু এইভাবেই যেতে চায়। এবং তারপরে ভারতের ড্রেসিং রুমে অসাধারণ একদম সবাই আনন্দ মজে যায়, 140 কোটি একদম সবাই লাফিয়ে ঝাঁপিয়ে এখন বাজি ফাটানো হচ্ছে, সত্যি অসাধারণ দৃশ্য। তো এবং আপনাদের কেমন অনুভূতি হচ্ছে বর্তমানে, কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। এবং বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। তো বন্ধুরা তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।